হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই নমস্কার। আমি রাজীব রায় চৌধুরী, বেদিক ভিলেজ স্পা রিসর্টের সিনিয়র জেনারেল ম্যানেজার। আমাকে বলতে বলা হয়েছে যে আমার ইন্ট্রোডাকশনটা কি। তো প্রথম কথা যেটা আমি বলতে চাই, আই এম আ ভেরি সিম্পল পার্সন, খুব সাধারণ মানুষ। আমি হয়তো হোটেল লাইনে ডেস্টিন ছিলাম আসার জন্যে। কেন বললাম কথাটা, তার কারণ হচ্ছে আমরা তো বুমার্স, অর্থাৎ আমরা যে জেনারেশনটাই পড়ি সেটাকে আমরা বলি বুমার্স। বুমার্সদের মা বাবারা কিন্তু ভাবতো ছেলে হবে ইঞ্জিনিয়ার, ছেলে হবে ডাক্তার, ছেলে হবে উকিল। আমি কিসে চলে এলাম না, আমি এলাম হোটেল লাইনে। এবং এমন একটা সময় এলাম যখন হোটেল লাইনটা কিন্তু ঠিক সেরকমভাবে পরিচিত নয়। তার মা চাইতো সে ডাক্তার হোক, তার বাবা চাইতো সে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সে কি চাইতো সে তখনও জানতো না। এবং এই একটা না জানার জায়গা থেকে সে কিন্তু হঠাৎ করে একদিন নিউজ পেপারে দেখতে পেল যে হোটেল ম্যানেজমেন্ট বলে কিছু রয়েছে যেটা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এবং সেই জায়গা থেকে সে টেস্টে বসলো, যেখানে প্রথম সিলেকশন হলো, তার গ্রুপ ডিসকাশন হলো, তার ইন্টারভিউ হলো, এবং ছেলেটি হঠাৎ করে এক্সপোজড হয়ে গেল এমন একটা ইন্ডাস্ট্রির সাথে। তখনও সেটা ইন্ডাস্ট্রি নয়, যেরকম আমি বললাম, এমন একটা পড়াশোনার সাথে, যেখানে তার মনে হলো যে না, এখানে পড়াশোনার সাথে সাথে প্র্যাকটিক্যালটাও শেখা যেতে পারে। তো এইভাবেই হয়তো হোটেলিয়ার রাজীব রায় চৌধুরীর জন্ম। মানুষ রাজীব রায় চৌধুরীর জন্ম কিন্তু 1972 সাল 24শে নভেম্বর। রায়চৌধুরী পরিবারের আমি হলাম জ্যেষ্ঠ পুত্র। আমার বাবা প্রয়াত বিজন রায় চৌধুরী, আমার মা প্রয়াত গীতা রায় চৌধুরী। আমার একটি ভাই আছে রঞ্জিত রায় চৌধুরী, সেও আমারই মতো এই হোটেল ইন্ডাস্ট্রিতেই কাজ করে, এবং আমার স্ত্রী নাফিসা জাহান। তো আমার সব থেকে যেটা বড় শিক্ষা আমার পেরেন্টসের থেকে, সেটা হচ্ছে যে সবাই মানুষ, কেউ উত্তম নয়, কেউ অধম নয়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, সব থেকে ইম্পর্টেন্ট, যে বি অনেস্ট ইন লাইফ। তা আমিও কিন্তু বড় হয়েছি, জীবনের অনেকটা সময় আমি একান্নবর্তী পরিবারে কাটিয়েছি। তো এই ভ্যালিউসগুলো খালি আমার মা বাবা নয়, আমার মাতৃ পিতৃ স্থানীয় আমার অন্যান্য যারা রয়েছে আমাদের পরিবারে ছিলেন, আমি সবার থেকে কিন্তু পেয়েছি। এবং এইভাবেই ব্রতী হয়ে এগিয়ে চলেছি। কাজের প্রতি যতটা
সম্ভব আমি নিজে অনেস্ট থেকে নিষ্ঠাবান থাকার চেষ্টা করেছি, এবং আমার আশেপাশে যারা আছে তাদের জন্য চেষ্টা করেছি যদি কিছু করার সম্ভব হয়। দেখুন, আমি পড়াশুনো করেছি সেন্ট জেভিয়ার্স হলদিয়া থেকে। আমার ইনিশিয়াল যে এডুকেশন সেটা হচ্ছে, যেটা আমি বললাম, জেভিয়ার্স, এবং তারপরে আমি গ্র্যাজুয়েশন শুরু করি। যদিও সেটা বলার মতো কিছু নয়, তার কারণ হচ্ছে আমি ফিজিওলজি অনার্স নিয়ে পড়াশোনা শুরু করি, এবং করতে করতে আমার মনে হয় যে হয়তোবা একটি টেকনিক্যাল এডুকেশন করলে, অর্থাৎ ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাকে হঠাৎ করে আমি বাই চান্স হয়তো এই হোটেল লাইনে এসেছি, তো সেইটার পড়াশোনা আমি করতে শুরু করি, এবং এটা আমি করি কলকাতায় IIS থেকে 1993-96 এই ব্যাচে আমি হলাম পাস আউট। এবং তারপরে নানা রকম টেকনিক্যাল এডুকেশন, যেখানে কিনা ম্যানেজারিয়াল যে স্কিলস বা ম্যানেজারিয়াল স্কিল সেটস সেগুলোকে আপগ্রেড করার জন্য যেই সব পড়াশুনো করা যায় সেগুলো আমি অনেকগুলো জায়গা থেকে করেছি। আমি IIM আহমেদাবাদের এক্সিকিউটিভ লার্নিং করেছি, এবং এছাড়াও আরো বেশ কিছু আমাদের লাইনের যে কলেজগুলো রয়েছে বা ইনস্টিটিউট রয়েছে যেখান থেকে টেকনিক্যাল এডুকেশন করা যায়, সেখান থেকেও আমি কিছু পড়াশুনো করেছি। আমার অ্যাসাইনমেন্ট শুরু হয় লীলা গ্রুপ, লীলা প্যালেস, গোয়া, এবং তারপরে যদি আমি চাকরি হিসেবে ধরি, যেটা কিনা 1995 সাল থেকে আমি আমার চাকুরি জীবন শুরু করি, দ্যাট ইজ ফ্রম সিডারি, গোয়া, এবং সেই আবার গোয়া থেকেই one of the 5-star hotels in Goa, which has produced numerous hospitality leaders. In my life also there has been reflections and refractions. I'm extremely happy that I have been into this industry. Yes, there has been simple harmonic periods in my life in this profession. যেখানে আপস ছিল, যেখানে ডাউনস ছিল, যে কারণে আমি কথাটাকে বললাম যে it's a simple harmonic motion where there are peaks and troughs. So keeping that in mind, I would only like to say that I am a Bengali hotelier, I am a Bong hotelier, and I'm proud to be a Bangali hotelier who has survived the nuances of the industry for 26 years and is not in a mood to give up yet. He wants to go forward with all the energies and all the good spirits. So if I have to reflect on my life, once again I would say I'm very happy, and if given a chance, I would again like to be a hotelier. Behind every successful man, or behind every man, whether he is successful or not, তার কারণ সাকসেস আবার কিন্তু পার্সপেক্টিভে আসে। এক একজনের কাছে সাকসেস এক এক রকম। ওয়াইফের এবং তাদের যে রোল সেটা অনস্বীকার্য, এবং এইখানে আমার একটা কথা না বললেই নয়, এবং আমি বিনা দ্বিধায় এই কথাটি বলতে পারি যে আমরা যেই ধরনের কাজ করি আমাদের কিন্তু কোনো সময় নেই কাজের। তার কারণ তথাকথিত যে ফ্যামিলি লাইফ বলতে যেটা বোঝা যায় সেটা কিন্তু একজন হোটেলিয়ারের কোনোদিনও খুব ইনট্যাক্ট বা খুব হাঙ্কিডোরি হয় না, আনটিল অ্যান্ড আনলেস সেই পরিবারে
স্বামী এবং স্ত্রী, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দ্য কাপল, they decide to make it very happy. They decide to make it very hunky-dory, and they decide to ensure that despite the odd hours that we generally need to put in, we are there for each other. তাই বলে কি ঝগড়া হয়নি? আপনাদের তো ঝগড়া হয় না? হয় না? ঝগড়াও হয়েছে, কিন্তু সেই ঝগড়াগুলো কিন্তু খাট্টা মিঠা, সুইট অ্যান্ড সাওয়ার, এবং সেটা আমরা এনজয় করেছি। এইভাবে আমরা ম্যাচিওর হয়েছি, কালো চুল থেকে সাদা চুল হয়েছে। আমার বউয়ের কিন্তু সাদা চুল নেই, কেননা ও মনে করে যে শি ইজ নট গ্রোয়িং ওল্ড। আর আমার মনে হয় যে সল্ট অ্যান্ড পেপার গিভস মি অ্যান এজ। অনেক কিছু আছে যেটা বৈদিক ভিলেজকে অন্যদের থেকে আলাদা করে, কিন্তু যেই তিনটে পয়েন্ট না বললেই নয়, সেটা একটা হচ্ছে দ্য সাস্টেনেবল অ্যাসপেক্ট অফ বৈদিক ভিলেজ, নাম্বার 2 বিইং উইদিন দি নেচার, অ্যামিডস দি নেচার, অ্যান্ড নাম্বার 3 যেটা সর্বোপরি, সেটা হচ্ছে সার্ভিস, তার অফারিংস এবং পার্সোনাল টাচ একটি গ্রামীণ পরিবেশে। এই তিনটে আমার মনে হয় বৈদিক ভিলেজকে সবার থেকে আলাদা করে দেয়, এবং খুব prominently it gets placed in the hospitality scenario and fraternity of the Eastern India. অ্যাকচুয়ালি মা চাইতেন ছেলে ডাক্তার হবে। আমি বেশ কিছু ডাক্তারি পরীক্ষায় নাম আর নাই নিলাম, আজকে উত্তীর্ণও হয়েছিলাম, এবং হয়তো গেলে ভালোই করতাম, কিন্তু একটি অভিমান আমার মধ্যে কাজ করছিল যে যার ইচ্ছে ছিল আমি ডাক্তার হব বা ছেলে ডাক্তার হবে এবং সেটা তিনি দেখবেন, সেই যখন রইল না 1989 সালে এপ্রিল মাসে, তখন আমার মনে হলো আর হয়ে কি হবে, তার চেয়ে বরঞ্চ এমন একটা কিছু লাইনে চলে যাই যে লাইনটা সম্বন্ধে কারোর ধারণা নেই, কারোর আইডিয়া নেই। তো সেইভাবেই আমি যেটা আগেও বলেছি, আমি এই হোটেল লাইনে চলে আসি। তো সুতরাং হারিয়েছি আমি কিছুই না, যা ঘটেছে আমার জীবনের সবই কিন্তু আমি পেয়েছি এই লাইফে, এই পার্টিকুলার ইন্ডাস্ট্রি বা এই পার্টিকুলার লাইনে এসে, এবং প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমাদের ইন্ডাস্ট্রি কলিগস এবং পিয়ার্সদের থেকে। কিছু কিছু সময় ভয়ও পেয়েছি যে পারবো কি, কিন্তু ঠিক সেই সময়ে আমার পিলার অফ স্ট্রেংথ আমার পেছনে দাঁড়িয়ে আমাকে সাপোর্ট দিয়েছে, আমার পরিবার আমার পেছনে দাঁড়িয়েছে, আমার ভাই আমার পেছনে দাঁড়িয়েছে, আমার স্ত্রী আমার পেছনে দাঁড়িয়েছে। এরা সবাই মিলে কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে, এবং জীবনটার মধ্যে একটি এনার্জি নিয়ে এসেছে, যেখান থেকে আমি বারবার বলেছি চড়ই বেতি, পিছিয়ে যেও না, এগিয়ে চলো, এগিয়ে চলো। সুতরাং এই ইন্ডাস্ট্রিতে এসে, এই লাইনে এসে আমি কিন্তু খালি পেয়েছি, আমি কিছুই হারাইনি।
কোনো একটা জায়গায় আমরা কিন্তু সবাই ফ্যামিলি ম্যান, whether I am working with the hotels and resorts, whether somebody else is working with the IT company, whether somebody else is a doctor. At the end of the day, we all are family man, dedicated to our family, loved by our family. We love the family and we need the family because family completes you. প্যান্ডেমিক কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে এফেক্ট করেছে। there are certain effects which are extremely negative, derogative, এবং সেই এফেক্ট কিন্তু সারা পৃথিবী সাফার করেছে সেই এফেক্টে। আবার তার সাথে সাথে কিন্তু যেই জিনিসটা আমরা সবসময় শুনেছি যে ফ্রম এভরি ডিফিকাল্ট সিচুয়েশন পিপল কামস আপ উইথ সার্ভাইভাল স্ট্র্যাটেজিস। মানুষ কি করে সার্ভাইভ করবে তার কিছু উপায়, তার কিছু স্ট্র্যাটেজি নিয়ে সে উঠে আসে। ঠিক সেরকম ভাবে কিন্তু এই প্যান্ডেমিক থেকেও মানুষ শিখেছে কি করে বাড়ি থেকে কাজ করা যেতে পারে, কি করে কাজ বন্ধ না করে কি করে রিমোটে কাজ করা যেতে পারে। If you are not creative, আমাদের ইন্ডাস্ট্রিটা অর্থাৎ এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে ক্রিয়েটিভিটি ছাড়া কিন্তু সাস্টেনেন্স হয় না। অর্থাৎ we have to be creative, we have to think out of the box to ensure that we reach out and touch people's lives and their requirements and needs. So if I have to put it in a nutshell, then I would say that creativity, creative thoughts, creative thinking is the sustenance factor in the industry that I belong to, which is hospitality, and obviously I'm a part of the tourism industry as well. So yes, I do believe in creative pursuits and I have a natural knack for it. The main reason being my parents, my father, my mother, they had creative inclinations, and I do have creative pursuits and inclinations, and I love a lot of things apart from hospitality, which is purely creative, like sketching, singing, gardening, and so on and so forth. Dear students, I would like to say one very simple thing, that if you are pursuing the study of hospitality, then consider yourself to be extremely lucky. The reason being, it exposes you to the facts of the world. It exposes you to all the industries possible which are there in today's world. You can pursue, after you have completed your studies, many professions, and you grow up as a person who knows how to deal with life. Have we completely walked away from the classics? No, we have not, because those are the SOPs which has laid the foundation of hospitality.
what we have done is we've brought in a lot of upgradations, we've brought in a lot of adaptations, and there has been people who has adopted to those adaptations and the changes. So if I have to look at hospitality as a subject, then I would say that there hasn't been many changes. Yes, there has been upgradations. Today it's the the time for AI, that is artificial intelligence. So artificial intelligence is going to definitely upgrade and assist this industry in a big way. There are going to be a lot of non-invasive protocols which has happened. I mean, which are the byproduct of the pandemic, the non-invasive protocols, the non-touch protocols and all. So, but then, at the end of the day, I have a greater feel that hospitality is all about personal touch. Robotics can take over certain aspects, but if one has to really say অতিথি দেবো ভব, তাহলে কিন্তু পার্সোনাল টাচের কোনো বিকল্প নেই। গভর্নমেন্ট থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে। We can think of religious tourism, we can think of gastronomic tourism, we can think of cultural tourism, we can think of environmental tourism, we can think of sustainable tourism, we can think of so many kinds of tourism, because our state is such a brilliant state. আমাদের এই রাজ্যে নেই যে কিছু বাকি নেই, from the mighty Himalayas to the great seas and the oceans. What we don't have, we have everything. এবং তার সাথে সাথে যেটা খুব ইন্টারেস্টিং, সেটা কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গটাকে দেখি, ভাগ করি, তাহলে কিন্তু রাঢ় বঙ্গ বলেও কিন্তু একটা পার্টিকুলার পার্ট রয়েছে, যেটা কিনা কন্টিনিউয়েশন অফ ছোটনাগপুর প্লেটো। এবং সেই জায়গার যে একটি প্রাকৃতিক সৌন্দর্য, যেটা কিনা আমরা পুরুলিয়ার দিকে গেলে পাই, সেই সৌন্দর্যটাকেও কিন্তু আমরা আমাদের বঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের বাংলায় আমরা কিন্তু দেখতে পাই। তো সুতরাং পাহাড়, জঙ্গল, প্লেটো, প্লেনস, ওশনস, কি নেই? এত রসদ। তো সুতরাং আপনি যদি কেউ যদি আমাকে বলে যে পশ্চিমবাংলার ট্যুরিজম ডেভেলপমেন্ট কি করে হতে পারে, তাহলে আমি একটাই কথা বলবো, যে লেটস প্যাকেজ ইট। A service with a smile is the ethics of our industry, which is hospitality. সো সুতরাং এর মধ্যে চ্যালেঞ্জ কোথায়, এর মধ্যে দুঃখ কোথায়, আর এর মধ্যে কষ্টটা কোথায়? যখন আমি নিজে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি, যারাই ইন্ডাস্ট্রিতে আসে, আমার বিশ্বাস তাদেরকে কেউ জোর করে ইন্ডাস্ট্রিতে পাঠায় না, সবাই কিন্তু নিজ ইচ্ছায় এই ইন্ডাস্ট্রিতে আসে। সুতরাং হাসি তো মানুষের মনের একটা আনন্দের প্রতীক। সো মানুষ আনন্দে থাকবে, মানুষ মজায় থাকবে, মানুষ কাজ করবে আনন্দ নিয়ে। সেই জায়গাটায় দাঁড়িয়ে I don't see a reason why there should be a challenge 24/7 even to smile. But yes, হয়তো এখানে এই প্রশ্নটা উঠে আসবে যে মানুষের জীবনে কি বিপর্যয় আসে না? নিশ্চয়ই আসে। মানুষের জীবনে কি দুঃখ আসে না? নিশ্চয়ই আসে। তাহলে সেই সময় আমরা হাসিটাকে কি করে মেনটেন করব? এবং এই জায়গাটাতে হচ্ছে ডিসিপ্লিন, এই জায়গাটাতে হচ্ছে নিয়ম নিষ্ঠা। কেন না, যে ইন্ডাস্ট্রিতে যেটা রিকোয়ারমেন্ট, সেইটাকে তো মেনটেন করতে হবে। যদি কোনো ইন্ডাস্ট্রি হয় যেখানে আমাকে কোট প্যান্ট পরেই কাজ করতে হবে, আমাকে সেখানে কোট প্যান্ট পরেই কাজ করতে হবে। তার কারণ ওটাই হচ্ছে সেই ইন্ডাস্ট্রির নিয়মানুবর্তিতা। স্বপ্ন দেখতে বাধা কোথায়? আমিও সেই বাধাটা অতিক্রম করে যেটা ভাবতে চাই, এই পৃথিবীতে যেন মারামারি না থাকে, কাটাকাটি না থাকে, আমরা সবাই যেন একসাথে আনন্দে
ভালোভাবে বাঁচতে পারি। এটা আমার একটা স্বপ্ন, যেটা এগেন আমি যদি সেইভাবে দেখি যে আমরা যারা বুমার্স, অর্থাৎ 70-এর দশকে যাদের আমাদের জন্ম, তারা হয়তো ডেফিনেটলি ভাবে। Now, apart from that, if I have to look at or talk about another dream of mine, then I definitely look forward to be one of the best general manager in a leadership position that probably Eastern India has seen. Because somewhere I always felt that as compared to the other regions in this country, East somehow has never been given its due credit. Now, this is absolutely my own way of thinking. So I don't, look at anything else when I say this. So I definitely look at doing something for my East and be recognized as one of them who could really contribute to the cause of tourism in the East. Now, that is the second. And third, I spoke about being a family man before. I earnestly believe in camaraderie, passion, togetherness, and I honestly believe that family is the sustenance of life, and I look forward to build a family and be a part of a family which is global, which is to the roots, and which thinks of each particular member of that family as one of theirs. And I want to be a part of such a family which and who will be remembered till eternity maybe. I know some of my dreams are quite far-fetched, but yes, that's what I dream of. I want to see myself as a contented self, যে নিজেকে স্যাটিসফাই করতে পেরেছে। আমরা অনেকেই ভুলে যাই দিনের শেষে যে সবার জন্য করতে গিয়ে আমরা কিন্তু নিজেদেরকে ভুলে যাই। তো কোথাও একটা সেই ইন্টেনশনটা কিন্তু আমার মধ্যে রয়েছে, যেখানে আই ওয়ান্ট টু সি মাইসেলফ কন্টেন্টেড ফর সেলফ অ্যান্ড আদার্স অ্যালাইক। অবসর সময়ে কি করা যায় সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম, জানেন তো। তারপরে ঠিক করলাম যে ছোটবেলা থেকে রান্না করতে ভালোবাসি, তো আজকেও রান্না করি। দ্যাট ইজ মাই গ্রেটেস্ট স্ট্রেস বাস্টার। আর আরেকটা খুব ভালো একটা অভ্যেস বা হ্যাবিট আমার আছে, সেটা হচ্ছে আমার বউ গাড়ি চালায় আর আমি পাশে বসে থাকি এবং আমরা লং ড্রাইভসে যাই। অ্যান্ড ইদানিং আরেকটা ফেভারিট পাস টাইম হয়েছে, সেটা হচ্ছে নাটক শোনা। এবং তার সাথে ইউটিউবের দৌলতে এবং নানান ইউটিউব চ্যানেলসের দৌলতে কিন্তু আমরা সেই নাটকগুলোকে আবার শুনতে পাচ্ছি। নিহার রঞ্জন সেনগুপ্ত শুনতে পাচ্ছি, আমরা হাউন্ডস অফ বাস্কারভিলস শুনতে পাচ্ছি, আমরা এই যে নাটকগুলো, শায়ক আমান শুনতে পাচ্ছি। এরকম আজকের দিনেরও প্রচুর নাট্যকার তারা এসছে, তারা নানা রকম নাটক করছেন, যেটা কিনা ইউটিউবে অ্যাভেলেবল। তো আমার এখন ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস টাইম উইচ আই হ্যাভ গ্রোন লেটলি ইজ লিসনিং টু নাটক। আমার জীবনে রিগ্রেট কিন্তু নেই, তার কারণ রিগ্রেট করে বেঁচে থাকতে আমি শিখিনি। হয়তো কোনো রিগ্রেট ছোটবেলায় ছিল, বাট আই হ্যাভ লেফট দেম লং বিহাইন্ড। মা চলে যাওয়াটা একটা রিগ্রেট, বাবা চলে যাওয়াটা একটা রিগ্রেট, বাট এই রিগ্রেটসগুলোকে আমি অনেকটাই পেছনে ছেড়ে আজকে একটা প্লেজ নিয়েছি যে জীবনে কোনো রিগ্রেটস আমি আর রাখবো না, এবং আমি খালি সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাব। এবং যতটা আমি পারবো আমার প্যাশন, আমার এফার্ট, আমার এক্সাইটমেন্ট, আমার
এক্সুবারেন্সের মাধ্যমে আমি কিন্তু চেষ্টা করব, আবার আমি রিপিট করছি সেই একটাই কথা, ফর সেলফ, ফর ফ্যামিলি, ফর ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকোয়েন্টেন্সেস, I would like to do something. So no regrets in my life. হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে একটা মেসেজ আমি অবভিয়াসলি দিতে চাইবো সবার জন্য, সেটা যে লেটস গ্রো টুগেদার, লেটস বি সাস্টেনেবল, লেটস বি সেলফ সাফিশিয়েন্ট অ্যান্ড লেটস প্রোগ্রেস টুগেদার, লেটস work out for our future generations, let's make them realize that this is one of the most lucrative career option that can be, as in line with any other options which are there. I would like people to now say with pride that when they are asked, what do you do? I would like people to say, I'm a hotelier. দেখুন, বাবা নেই, মা চলে গেছেন আজ প্রায় 30 বছরের কাছাকাছি। বাবা 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল, প্রায় 2 বছরের মতোই বাবাও চলে গেছে। না বলা কথা অনেক কিছু রয়ে গেছে, অনেক কথা হয়তো বাবাকে বলতে চেয়েছি, বলতে পারিনি। তার কারণ বাবাকে একটা রাগাত্মিকা ভক্তি ছিল। বৈষ্ণব পদাবলীতে 2 রকম ভক্তির কথা বলা আছে, একটা রাগানুগা আর একটা রাগাত্মিকা। রাগানুগা হচ্ছে অনুরাগ থেকে যে ভক্তি, আর রাগাত্মিকা হচ্ছে একটু ভয় পেয়ে যে ভক্তি। তার মানে কি, আমি বাবাকে খুব ভয় পেতাম না, সেরকমও ছিল না, কিন্তু বাবাকে হয়তো অনেক কথা মুখ ফুটে কোনোদিনও বলতে পারিনি, যে বাবাকে কতটা ভালোবাসি বা বাবাকে কতটা মিস করি। তো সেই হিসেবে আমি একটাই কথা বলতে পারি যে না বলা কথা তো অনেক কিছু রয়ে গেছে। তো আজ আর চাই না সেগুলো ক্যামেরার সামনে আজ আর বলতে। তবে একটাই কথা বলবো আজকে, যেটা ভীষণভাবে ফিল করি, মাকেও অনেক কিছু, মা যখন মারা যান তখন আমি সবেমাত্র HS দিয়েছি, এবং আজও আমার মনে আছে যেদিন মা মারা গেছিলেন সেই দিন আমি কিন্তু জয়েন্টের পরীক্ষা দিয়ে আমি যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরলাম তখন আমি দেখলাম মা আর নেই। তো মাকেও অনেক কথা বলতে পারিনি। একটা যেটা বললাম এক্ষুনি, যেটা বলতে চাই, যে যাদের মা বাবা আছে, আপনারা, তোমরা তাদের যা বলতে চাও বলে ফেলো, কিছু মনে চেপে রেখো না। তার কারণ এই মহিরুহরা যখন থাকেন না তখন কিন্তু বোঝা যায় যে ছায়াটা চলে গেছে। আমার মতো অনেকেই এটা উপলব্ধি করেছেন, করবেন। একদিন হয়তো মহিরুহ আমাদের মাথা থেকে চলে যায়, সেইখানে কিন্তু আমাদের ছাদ হতে হয়, আমরা ছাদ হই সেদিন। তো এই ছাদ হওয়াটা কিন্তু একটা ভীষণ বড় রকমের দায়িত্ব। তো সুতরাং না বলা কথা, যেটা আমি একটু আগে বললাম, যে সেরকমভাবে হয়তো আমার কিছু নেই, অথবা যেটা আছে সেটা আমি আজ আর বলতে চাই না, কিন্তু যে কথাটা আমার সেই সব লাকি যারা রয়েছে আজকে, যাদের পেরেন্টস আছে, যাদের মা বাবা আছে, তাদেরকে সময় দাও, তাদের সাথে সময় কাটাও, তাদেরকে তাদের যে যোগ্য, যে ডিজার্ভিং যে জিনিসটা তারা, সেটা তাদেরকে দাও, এবং তাদেরকে নিজের ফ্যামিলিতে রাখো, নিজের সাথে রাখো, তাদেরকে কিন্তু আলাদা করে দিও না। আমি এইটুকুই বলতে চাই যে এইটাই হয়তো আমার না বলা কথা, এটাই হয়তো আমার মেসেজ টু অল হু আর লাকি টু হ্যাভ দেয়ার পেরেন্টস উইথ দেম। আর বাদ বাকি আমার মনে থাক।